আমরা আজকে বিশেষ করে আপনারা জানেন যে বাইগান আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে। আর এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স। সত্যি কথা বলতে কি এইরকম করে একটু ক্লিয়ার করে দিলেই আমরা খুব খুশি হই যে নবান্নের ওই যে প্রেস কনফারেন্স রুমে বসে মমতা ব্যানার্জি কখন যে তিনি তার রাজনৈতিক বক্তৃতা রাখেন, আবার কখন যে তিনি সরকারের কোনো বক্তৃতা রাখেন সেটা আমরা বুঝতে পারি না। তো এইরকম করে যদি মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দেন যেটা সরকারি আর এটা হচ্ছে আমাদের নিজস্ব পার্টির, তাহলে আমরা খুবই উপকৃত হই। তো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি যে তাদের দরদ সেটা উথলে উঠছে। তো আজকে এই উথলানো দরদে আমরা একটু করে ঘি ঢালবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না। মানে মমতা ব্যানার্জি তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে একটা সরকারি ভবনে বসে তার পার্টি অফিসের তিনি প্রেস কনফারেন্স করেন। মানে এরকম মাথামোটা আর এরকম গর্ধব মুখ্যমন্ত্রী তোমরা পশ্চিমবঙ্গে আর দেখেছো কি? আমাকে একটু কমেন্টে জানিও তো। মানে এত গর্ধব, সেই জন্য আজকে পরিযায়ী শ্রমিকরা আমাদের বিভিন্ন রাজ্যে মার খাচ্ছে। আজকে পরিযায়ী শ্রমিকরা তারা যেখানে মুখ্যমন্ত্রী নিজেই কথা বলতে জানে না, যেখানটায় মুখ্যমন্ত্রী নিজেই জানে না কোনটা প্রশাসনিক ভবন আর কোনটা পার্টি অফিস, তো সেখানটায় তো পরিযায়ী শ্রমিকরা মার খাবে। সব জায়গায় রাজনীতি করতে গেলে মার তো খেতেই হবে ভাই, মার না খেয়ে তুমি তো বাঁচতে পারবে না। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে বলছেন যে কি পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে গিয়ে হেনস্থা হচ্ছে। যতদিন পর্যন্ত মানে 34 বছর ধরে সিপিএম সরকার ক্ষমতায় ছিল তখন হচ্ছে মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ হতো, তখন ঠিক ছিল, সিপিএমের দোষ ছিল, সবাই ভাবতো যে এর উপরে আক্রমণ চলছে। সেকেন্ড যখন নিজেরা ক্ষমতা এলো তখন মুখ্যমন্ত্রী মাথা ঘুরিয়ে কোথায় পড়ে যাচ্ছে, কোথায় স্লিপ খেয়ে পিছলে চলে যাচ্ছে, কোথাও আবার পায়ে ধাক্কা পাচ্ছে। সেই নাটকটা শেষ হলো, মানুষ দুবার নাটক একটা দেখে বিশ্বাস করেছে, তৃতীয়বার তো আর কোনো নাটক বিশ্বাস করবে না, তাই না? তো একটা নাটককে যদি তুমি 3 বার ধরে পাঠ করো সেখানে মানুষের একটা ইন্টারেস্ট কমে যায়। তো এবারে কি হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষের উপরে খুব অত্যাচার হচ্ছে আর বাংলা শ্রমিকদেরকে বহুত পরিমাণে হ্যারাস করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। মানে 34 বছর ধরে মুখ্যমন্ত্রীকে প্রথমে হ্যারাস করলো, তারপর মুখ্যমন্ত্রী নিজেকে নিজেই হ্যারাস করলো, এখন আবার বাংলা শ্রমিক বেরিয়েছে। মানে ভোটের সময় কোনো একটা টপিক চাই, যে টপিকটার উপরে মিথ্যে কথা বলে একটা পুরো পাড়ার কাকিমাদের মতো পুরো পাড়ায় ছড়িয়ে দিয়ে মোটামুটি নিজে একটু শান্তি হয়ে বসবো যে না এই সব লোকগুলো আমাকেই ভোট দেবে। আপনার বুদ্ধি ভালো। বাংলা ভাষা আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি, তারও স্বীকৃতি কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এমন একজন সাহিত্যিক, তার সাহিত্য চর্চার জন্য আজকে বাংলা ভাষা একটা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। সত্যিই তার অবদান বাংলা ভাষায় অনস্বীকার্য। ভাষা আন্দোলনেও তার একটা প্রবল হাত ছিল। ও রংবাজি কথা। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। প্রথমে আমরা যখন কোভিড মহামারী আসে তখন আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বাইরে কত মানুষ কাজ করে আর পশ্চিমবঙ্গে কত মানুষ কাজ করে। মমতা ব্যানার্জি তাদেরকে ফেরানোর জন্য কোনো রকম কোনো ব্যবস্থা করেনি। প্রথমে আমরা দেখেছিলাম সোনু সুদের মতো লোক যারা এগিয়ে এসেছিল, ট্রেন ভাড়া দিয়েছিল, সব কিছু করেছিল। এখন যখন ভোট আসছে তখন মুখ্যমন্ত্রী দরদ পুরো উথলে উঠছে। কোথায় লোককে মেরে গুম করে দিচ্ছে, কোথায় বলছে শ্রমিকদের বাংলা ভাষা বলে নাকি জেলে পুরে দিচ্ছে, কোথায় ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে। মানে খালি ইনার কাছেই নিউজ আসে। কোথাও আবার লাশ সেটা নাকি দিতে চাইছে না পরিবারকে। মানে ইনার চোখেই দেখা যায় এই অপরাধগুলো, আর ইনার চোখে ইনার ভাই ভাইপো যত আছে তারা যে অপরাধ করছে সেগুলো দেখা যাচ্ছে না। এই মুখ্যমন্ত্রী তিনি ভোট এলে মানুষের প্রতি এত জনদরদি হয়ে ওঠেন কী করে? ভোট পেরিয়ে গেলে তাদেরকে বলছেন যে তোরা ফোন মারাগা। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। প্রথমে প্রেস কনফারেন্স করে বললেন যে পরিযায়ী শ্রমিক আছে 22 লক্ষ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নাকি 1.5 কোটি মানুষ কাজ করে বাইরের। মেনে নিলাম, কারণ সরকারে আছে তো মিথ্যে কথা বললেও মেনে নিতে হবে। সেই পুরো 22 লক্ষ পরিবারকে নাকি হেনস্থা করা হচ্ছে। ভাই আমি নিজে থাকি, আমি নিজে পরিযায়ী শ্রমিক, ওড়িশাতে কাজ করি, কিন্তু আমাকে তো কোথাও হেনস্থা করা হচ্ছে না। আমি তো তাহলে 22 লাখের মধ্যে কেউ নয়। এত পরিমাণে মিথ্যাবাদী, বা আমার ঘরে তো কোনো লোক যায়নি হেনস্থা করতে। আমি যেখানটায় আছি বাংলা ভাষায় কথা বলছি, ফোনে ঘুরছি, কোনো অসুবিধা নেই। এই মুখ্যমন্ত্রী তার কাছে কি করে খবর যায় আর কোথায় 22 লাখের লোক কোথায় কি কাজ করছে, কিভাবে ওরা হেনস্থা হচ্ছে, সব খবর মুখ্যমন্ত্রীর কাছে আছে।
মানে ঢপ মারার আর কোনো জায়গা পাচ্ছে না। এতটা পরিমাণে ঢপবাজ, মিথ্যাবাদী ছোট লোক এরা পশ্চিমবঙ্গের বাইরে যত রাজ্য আছে সেই রাজ্যগুলোর বদনাম করার জন্য, আর যখন ভোট এসছে তখন বিজেপির বদনাম করার জন্য, দেখছে বিজেপির সংখ্যায় বেড়ে চলেছে, তাই বিজেপিকে দমানোর জন্য বাংলা ভাষাটাকে হাতিয়ার করে নিজের ভাইপোকে এবং তার ভাইদের ব্যাংক ব্যালেন্স পুষ্ট করতে আবার একবার ক্ষমতায় আসতে চাইছে। যখন দেখছে যে মানুষেরা এত পরিমাণে কষ্ট পাচ্ছে, মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তো কোর্টে কেন যাচ্ছে না, কেস ফাইল কেন করছে না? যখন 26,000 জন লোকের চাকরি চুরি করলো পার্থ চ্যাটার্জি, সরকারের নামে দোষ এলো, মধ্যশিক্ষা পর্ষদের হয়ে যখন কপিল সিব্বল সওয়াল করলেন, তখন তাকে কোটি কোটি টাকা দেওয়া গেল। আজকে পরিযায়ী শ্রমিকের জন্য দরদ একদম উথলে উঠছে। যখন উথলে উঠছে তখন সেই যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন মামলা করছে না? সামনে এখানে পশ্চিমবঙ্গের ভেতরে আন্দোলন করছে, দিল্লি গিয়ে কেন আন্দোলন করছে না? এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই প্রেস কনফারেন্স করে তিনি রাজনৈতিক এবং সরকারি কথাগুলো বলবেন, আমরা এই করেছি সেই করেছি। প্রতিবাদটা করছে কোথায়? এনার নাকি আন্দোলন লগ্নে জন্মাছে, ইনি নাকি আন্দোলন করে বড় হয়েছেন, সিপিএম সরকার এনার উপরে অত্যাচার করেছে আন্দোলন করতে গিয়ে। এই কোথায় আজকে, কোথায় আন্দোলন? নিজেদের পুলিশের পাহারায় নিজেদের বডিগার্ড নিয়ে রেড রোডে হেঁটে গেলে কি আন্দোলন হয়ে গেল? আজকে পরিযায়ী শ্রমিকদের জন্য যে এত ভাবছো, গাড়ি পাঠিয়ে তাদেরকে আনাও, ট্রেনে কেন আনছো? ট্রেনটা তো কেন্দ্র সরকারের, সেখানটা যদি টিটি হেনস্থা করে, ঢপবাজি চিটিংবাজি পুরো রক্তে মিশে গেছে। আর যারা রাজমিস্ত্রির কাজ করতে যায় বা যারা পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে যায়, তারা কি পশ্চিমবঙ্গ সরকারের খাতায় নাম লিখিয়ে যায়? কোন পোর্টালে মুখ্যমন্ত্রী পেয়েছে যে 22 লক্ষ মাত্র পরিযায়ী শ্রমিক আছে আর বাকি সবাইকে দেশে কাজ করছে? আমাদের গ্রামের 99% ছেলে বাইরে আছে, পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। তাহলে এই যে ঢপবাজি, প্রতিটা গ্রামে তুমি দেখতে পাবে যে বেশিরভাগ 9 করে 70% ছেলে বাইরে আছে, পশ্চিমবঙ্গের বাইরে। এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢপবাজি করার জন্য বলছে তাদের নাকি পোর্টালে আছে মাত্র 22 লাখ, আর 1.5 কোটি মানুষ নাকি পশ্চিমবঙ্গের বাইরের যারা পশ্চিমবঙ্গে এসে কাজ করছে। বলি দিদি, একদিন প্রেস কনফারেন্স করে বলো না কোন জেলায় কত মানুষ কাজ করছে, আমরাও তো দেখতে পাবো। এই যে 1.5 কোটি মানুষ বলছে ওরা পরিযায়ী শ্রমিক নয়, ওরা হচ্ছে মুখ্যমন্ত্রীর তুরুপের তাস, যাদের নাম বাদ যাবে SIR এর মাধ্যমে তাদেরই নাম বলছে। এই যে ঢ্যামনামো সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে, আর যাদেরকে নিয়ে ঢ্যামনামো করতে চাইছে মুখ্যমন্ত্রী, তাদেরকে খুব জলদি বাংলাদেশে যেতে হবে, এটা মাথায় রেখো। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। ও হো হো হো, জনদরদি মহিলা গো, তুমি কত জনদরদি, তুমি তোমার দরদে একদম উথলে উথলে পড়ছে, বালতি থেকে দরদ পুরো উথলে তলায় পড়ে যাচ্ছে। তোমার এই দরদ দেখে আমার সত্যি লজ্জা পাচ্ছে। মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ কেন জন্মালো, তার জায়গায় যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন্মাতো সেই সময়, তাহলে পশ্চিমবঙ্গের কত মানুষ আরও বেঁচে যেত বলো তো। আজকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য তার দরদ উথলে উঠছে। এই উথলানো দরদে একটুখানি ঘি দেবো। পশ্চিমবঙ্গে 22 লাখ ধরলাম পরিযায়ী শ্রমিক আছে, এই শ্রমিকগুলো কীভাবে রেজিস্ট্রেশন করাচ্ছে? যেরকম কেন্দ্র সরকারের একটা কার্ড আছে, ই শ্রম কার্ড, সেই কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকার জানে যে কতজন এমপ্লয়েড আর কতজন আনএমপ্লয়েড, সেটা বুঝতে পারে, বা কে কোথায় কাজ করছে, কী কাজ করছে, সব কিছু বোঝা যায় কার্ডটার মাধ্যমে। কিন্তু পশ্চিমবঙ্গে ওরকম কোন কার্ড আছে? পশ্চিমবঙ্গে এই অঞ্চলে অঞ্চলে একটা করে বই দেয়, অসংগঠিত শ্রমিকের একটা বই থাকে, সেই বইতে মাসে মাসে 25 টাকা যদি তুমি দাও, 25 টাকা গভর্নমেন্ট দেবে, এইরকম করে পয়সা জমা করা হয়। তো সেইটা ধরে মুখ্যমন্ত্রী বলছে কি যে এরা নাকি পশ্চিমবঙ্গেই কাজ পেয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গে ওটা কাজ দিয়ে দিয়েছে ওই 50 টাকা করে রোজ। এটা কোন ধরনের ধাপ্পাবাজি চলছে ভাবো। পশ্চিমবঙ্গের মানুষ তারা যদি বাইরের রাজ্যে কাজে না যায়, পশ্চিমবঙ্গটা কী করে চলছে? পশ্চিমবঙ্গ যদি বাইরে থেকে টাকা না আনে কী করে চলবে? আজকে বাংলাদেশের লোকেরা যদি বলে আমাদের প্রবাসীদের টাকা দরকার নেই, তাহলে বাংলাদেশ খেতে পাবে তো? এই প্রবাসীরা টাকা পাঠাচ্ছে বলে আজকে বাংলাদেশ খেতে পাচ্ছে, নাহলে পেতোই না। ঠিক ঠিক। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। আমরা জানতাম এই জনদরদি মুখ্যমন্ত্রী এই কিছু একটা প্রকল্প আনবে, সামনে ভোট আছে না, এই যে 22 লাখ হোক কি 2 কোটি হোক কি 6 কোটি হোক, এই যে মানুষগুলোকে এদেরকে তো ভাঁওতাবাজি কিছু দিতে হবে, নাহলে এরা ভোট দেবে না। এক হচ্ছে 26,000 জন শিক্ষকের পরিবার, তারা কিন্তু আর মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তারা অন্য কোনো রাজনৈতিক দলকে হয়তো ভোট দেবে। এখন মুখ্যমন্ত্রী মহা বিপদে পড়েছে, এতগুলো ভোট বেরিয়ে যাবে। তারপরে এখন বর্তমানে ধরেছে পরিযায়ী শ্রমিককে, তাদেরকে মুখ্যমন্ত্রী অনেক সাহায্য করার আশ্বাস দিচ্ছে, এবং যারা ফিরে আসতে চাইছে তাদেরকেও নিয়ে যাচ্ছে। একজন মানুষ বাইরে 30,000 টাকা কামাতো, তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, মুখ্যমন্ত্রী তাদেরকে কি দেবে তোমাদের কি মনে হয়? চলো তাহলে শুনেই নাও। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। তার মাঝে একটা কথা বলতে চাই যে এই যে শ্রমশ্রী প্রকল্প,
এই প্রকল্পটা, এই যে মানুষগুলো ফিরে আসছে ওদেরকে চপশ্রী প্রকল্প করে সবাইকে চপের দোকান খুলে দিলে হয় না? চপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড প্রোপাইটার মমতা ব্যানার্জি, এটা করে দিলে হবে নাকি? এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। হ্যাঁ, আমরা জানতাম তুমি সাহায্য করেছিলে কোভিডের সময়, এত পরিমাণে সাহায্য করেছিলে যে আমাদের ঘরে টাকা রাখার জায়গা ছিল না। আমি তো আমার ঘরের পিছনে পুরো গর্ত একটা খুলেছিলাম, মানে যে তোমার যে বাথরুমের চেম্বার হওয়ার জন্য বোরওয়েল করা হয় না, ওই বোরওয়েল করেছিলাম, সেখানে টাকা সব বস্তায় করে রেখেছি। শুধুমাত্র ইডি সিবিআই চলে আসবে তো সেই জন্য বার করিনি। মাদারের বাচ্চা। প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। যতগুলো বলেছে সবগুলো ঢপ দিয়েছে। এনআরএসদেরই পার্টির লোকেরা সেই প্রকল্পগুলো পুরোটাই ঝেড়ে দিয়েছে। কারণ আমরাও পরিযায়ী শ্রমিকের কাজ করতাম, আমরাও পশ্চিমবঙ্গের বাইরে থাকতাম, আমরা কোনোদিন 1 টাকা পাইনি। আর এই প্রকল্পগুলো আমাদের গ্রামে কোনোদিন কেউ পেয়েছে কি না আমার অন্তত জানা নেই। বা পশ্চিমবঙ্গের কোন জায়গার মানুষ এই কোভিডের সময় এই প্রকল্পগুলো পেয়েছে তারা আমার একটু কমেন্টে জানিও তো। কত পাতেলা। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। বলি ইনাকে যে খবরটা দেয় সেই মালটার মুখটা আমার দেখার আছে, ইনি সব কিছু শোনেন তো। যে মারা গেছে তার পুরো নাম ধরে বায়োডাটা ধরে বল না। যদি না বলতে পারিস তাহলে বলতে আসো কেন তোমরা? আমাকে একটা কথা বলো, তোমার এই যে শুনলাম, শুনেছি, হবে হয়তো, দেখেছিলাম, মনে নেই, এগুলো কি কথা? তুমি মুখ্যমন্ত্রী যে, আমি শুনলাম, মানে কেউ মিথ্যা কথা বললেও সেটাও তুমি প্রেস কনফারেন্স করে জানাবে নাকি? এমন ঢপবাজি তুমি চালু করেছো, ভাবা যায়? প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সমষ্টি প্রকল্প কেন করছি? ভোট এসছে, তৃণমূলের যারা ক্যাডার আছে, যারা গ্রামের নেতা আছে, তাদের মদ খাওয়ার পয়সার অভাব ধরছে এবং তাদের চুরি করা একটু কমে গেছে। কেন্দ্র সরকার কিছু টাকা বন্ধ করে দিয়েছে। সেই সব কারণের জন্য আমরা সমষ্টি প্রকল্পটা চালু করছি, যাতে সাধারণ পরিযায়ী শ্রমিক তারা টাকা পাক কি না পাক, তৃণমূলের নেতারা পরিযায়ী শ্রমিকের ভান করে টাকাটা মোটামুটি নিয়েই ছাড়বে। টেনশন নেই লেনে কা, খালি টেনশন দেনে কা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য চুরি, চামারি, জোচুরি, বাটপাড়ি এবং গাঁড়মারা, এইসব হচ্ছে এই প্রকল্পের মেন উদ্দেশ্য। পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। বাঁশের খুঁটো এনে তাদের পায়ের সাথে বেঁধে ভালো করে টিউ দিয়ে জড়িয়ে ওনাদেরকে নিজেদের পায়ে দাঁড় করানো হবে, মানে আলাদা লেভেলের আইডিয়া। সত্যি এনার কথা শুনলে এখন হাসি পায়। 22 লক্ষ মাত্র লোক আসবে, তাদেরকে কাজ করাইবে মুখ্যমন্ত্রী। কোন জেলায় কীভাবে কাজ দেবে সেটা জানা নেই। সেই কেন্দ্র সরকারের জব কার্ড ধরাবে আর 40 দিন করে 350 টাকা করে দেবে মাটি কাটার টাকা। তার বলে তুই ফোন মারাগা, যা পারিস কর। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আর সেই 5,000 টাকা নিয়ে তার বাপ দাদা ঠাক 14 পুরুষ সবাই বসে বসে খাবে, পুরো সারা লাইফ সবাই বসে খাবে, কোনো টেনশন নেই। আজকে চাল, আটা, সর্ষের তেলের দাম বাড়িয়ে পশ্চিমবঙ্গে একটা সাধারণ জিনিস বুঝতে হবে, যেই তেলটা অন্যান্য রাজ্যে 130 টাকায় পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গে সেটা 154 টাকা। তো এই মাঝখানে টাকাটা কে খাচ্ছে? 5,000 টাকা দিয়ে যদি একটা মানুষের সংসার চালিয়ে দেওয়া যায়, বা 1,000 টাকা ভাতা দিয়ে যদি কোনো মানুষের, কোনো মহিলার সারা মাসের খরচা দেওয়া হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এত বই লেখার দরকার কি? তিনি তো 1,000 টাকা নেবেন আর ঘুরবেন, টেনশন কিসের? কোনো টেনশন নেই। মুখ্যমন্ত্রী থেকেও তিনি কি লাভ? চলে ইস্তফা দিয়ে দিন, কোনো এখানে থাকার কোনো দরকার নেই। আমি তোকে ছাড়বো না। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। এবারে আমি একটা কথা বলি, পুজোর প্যান্ডেলের জন্য 400 কোটি, 22 লক্ষ শ্রমিককে যদি 5,000 টাকা করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 600 কোটি টাকা। না 1,000 কোটি টাকা যদি প্রতি মাসে তোমার খরচা হয়, ফালতু খরচা বলে এগুলো। পরিযায়ী শ্রমিক যে আছে তাকে থাকতে দাও, আর যে আসছে তাকে আসতে দাও। তাদেরকে আবার মাসে 5,000 টাকা দেওয়ার কী দরকার? যেরকম করে গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীকে আমাদের মুখ্যমন্ত্রী 20,000 এবং 25,000 টাকা ভাতা দিতে চেয়েছিলেন, সেখানটায় কলকাতা হাইকোর্ট একটুখানি পিন ঠুকে দিয়েছে, তখন মুখ্যমন্ত্রীর সব হাওয়া বেরিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে কোর্ট যতক্ষণ না হস্তক্ষেপ করবে, এই যে সাধারণ মানুষের টাকা নিয়ে পরিযায়ী শ্রমিককে দেওয়া হবে। এবার কে কী করে খাবে তার দায়িত্ব কিন্তু সরকারের নয়। সরকার শুধু দেখবে মানুষ কীভাবে ভালো আছে খারাপ আছে।
ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। বলছি দিদি, ওখানটা ইউটিউবের কোনো স্কিল শেখানো হয় কি? তাহলে সবাই মিলে চলে যেত। কারণ পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত ইউটিউবারের সংখ্যা প্রচুর বেড়ে চলেছে। তো ইউটিউবারের যদি স্কিল ওখানে ডেভেলপ করা যায়, তুমি একটু দেখো তো, আমাদের বিনীত নিবেদন থাকলো। আর ফেসবুকে আমি কোনো মতে এগোতে পারছি না, যদি ওটারও একটু ডেভেলপমেন্ট করা যায় একটু বলে দিও। আর যদি ক্যামেরা ফ্যামেরা কিছু লাগে একটু কিনে দিতে পারবে। সবাইকে যখন 5,000 টাকা করে দিচ্ছ, আমাকে একটু ক্যামেরা কিনে দিলে কী ক্ষতি? এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আর একটা ধর্মশ্রী প্রকল্প করো। সেই ধর্মশ্রী প্রকল্পতে পশ্চিমবঙ্গের ধর্ম নিয়ে যেসব বিভেদ আছে, সে বিভেদ ভুলিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এক করো। দিয়ে সেখানটায় তুমি পশ্চিমবঙ্গের সব মানুষকে সমান অধিকার দাও। কেন তুমি এসটি, এসসি, ওবিসি বা জেনারেল আলাদা এরকম করে কেন রাখবে? সবথেকে বড় জাতি ভাগ করার আমাদের কারিগর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওবিসি কেস নিয়ে ফেঁসে গেছে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। কেন্দ্র সরকারের কাছে একটাই নিবেদন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আবার আপনি ইডিট টিম পাঠান, নাহলে পশ্চিমবঙ্গে এত এত টাকা আসছে কোথা থেকে? আমার তো মনে হয় এই যে সুদীপ্ত সেন, রোজ ভ্যালি, তারপরে হচ্ছে তোমার 26,000 জনের চাকরি খাওয়ার পয়সা, মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন যত নিয়োগ হয়েছে সেগুলো টাকা আজকে 100 দিনের কাজের মাধ্যমে মুখ্যমন্ত্রী তারই নেতাদের কাছে পাঠাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে তো 100 দিনের কাজ হয়নি, চালুই হয়নি। এরা তো বলেই যাচ্ছে যে নাকি পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে রেখে দিয়েছে, এরা আবার চালু করবে বলছে, সরকার টাকা দেবে বলছে। ইনি নাকি বলছেন 78 লক্ষ কাজ হয়ে গেছে। কি করে হলো, কে করলো, কবে হলো, এগুলো তো জানাতে হবে মানুষকে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। পশ্চিমবঙ্গে আরেকটা স্কিম আমি চালু করতে চাইছি, যেটা আমার নিজেদের স্বার্থে, সেটা হচ্ছে ঢপের সাথী। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঢপের সাথী প্রকল্প চালু করতে চলেছি। এই ঢপ দিয়ে দিয়ে ভোট পর্যন্ত নিয়ে যাবে, ভোটটা ঠিক শেষ হয়ে যাবে, তারপরে পক পক পক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করিতে একদম ভুলবে না। সবাই ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, আর দেখতে থাকো বাংলার পরেভার।